স্বামী যখন বলে সবাই তার প্রিয়জন, দিন শেষে দেখা যায় স্ত্রী ছাড়া থাকে না তার আপনজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালের খাবারটা ভর্তা দিয়ে শুরু করলাম। সকালের খাওয়া শেষে দুপুরের আয়োজন শুরু। আর এটাই হচ্ছে মেয়েদের দৈনন্দিন কাজ। এই মাছটা অনেকেই চেনেন, অনেকে অনেক নামে চেনেন। এটা হচ্ছে চাপিলা মাছ আমরা বলে থাকি, বাট এটার নাম অন্য আর কি আছে আমি জানি না। এই মাছটা ধুয়ে গুটে নিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই মাছটা আমি সুন্দর করে ভুনো করে নেব। আর এই মাছটা খেতে কিন্তু অসাধারণ। এবার আমি দ্বিতীয় রান্নায় চলে যাব। এখন আমি লাল শাক ভাজি করব। লাল শাকগুলো খুব তাজাই ছিল। এই শাকটা রাতে আনা, তারপর শাকগুলো ভালোই ছিল। ধুয়ে কুটে মুছে আমি আগের দিন রাত্রেই রেখেছিলাম। যেহেতু আমাকে সকাল সকাল উঠে রান্না করতে হয়, তাই আমি কিছু কাজ আগের দিন রাত্রেই গুছিয়ে রাখি। আর এখানে আমি আজ কলিজা ভুনা করব। এটা কিসের কলিজা দেখে আপনারা অনেকে বুঝতে পারছেন, তারপরে কমেন্ট করে জানাবেন। কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি সুন্দর করে ভুনো করে নিব। দুপুরে আমি কলিজা ভুনাটা একটু ঝোল ঝোল রেখেছি, আবার রাত্রের দিকে ঝোলটাকে টানিয়ে নিয়েছি। যেহেতু আমার দুভাবেই খেতে পছন্দ, তাই আমি দুভাবেই করে নিয়েছি। আর সবজি ছাড়া আমার বাসায় ভাতই চলে না। এ দিয়ে আমি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। শীতকাল পড়ে গেল, দিনটাও ছোট হলো। দুপুরের খাওয়া শেষ না হতে হতে বিকালের নাস্তার জন্য রেডি করে নিয়েছি। আজ বিকেলে নাস্তার জন্য নান রুটি দিয়ে চিকেন চাপ বা টিক্কা যেটাই বলেন না কেন, তবে এই নাস্তাটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে। আমার পছন্দের তালিকাও এর থেকে ব্যতিক্রম নয়। আর নান রুটিগুলোকে আমি এভাবেই ভেজে নিয়েছি। আগুনে পোড়া নান রুটিগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তাওয়ায় বা ফ্রাই প্যানে যে নান রুটিগুলো ভাজা হয় আর আগুনে সরাসরি এভাবে যদি নান রুটি ভাজা হয়, এর স্বাদ কিন্তু অন্যরকম। তবে একবার ট্রাই করে দেখবেন। এখানে আমি চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার জন্য। তারপর ফ্রাই প্যানে পরিমাণ মতন তেল দিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিব। অন্য কোনো মশলা দিতে হবে না, কারণ আমি মেরিনেট করার সময় সব মশলাগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি। আমার বাসায় যেহেতু গেস্ট ছিল, সেহেতু পরিবেশনটা করতেই হয়। তবে এর সাথে কিন্তু মেয়োনিজও ছিল। আমি মেয়োনিজটা ডিম সেদ্ধ করেই বানিয়েছিলাম। শুরুতেই একটা কথা বলেছি, স্বামীরা সবাইকে আপনজন ভাবে। যখন একটা নির্দিষ্ট বয়সে চলে যায়, তখন তার ওয়াইফ ছাড়া তার পাশে কেউ থাকে না। পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন তার শারীরিক শক্তি থাকে না, পকেটেও জোর থাকে না। যাদেরকে সে প্রিয়জন ভেবেছে, তারাও তার পাশে থাকে না। পাশে থাকে একমাত্র তার অবলা নারী স্ত্রী, যাকে সে দিনের পর দিন অবহেলা করেছে, মানুষের কথার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করেছে। পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষকে সে সময়টা পাশে থাকেন, সুন্দর একটা মুহূর্ত উপহার দেন একজন নারী। একজন পুরুষের শারীরিক শক্তি পকেটে জোর থাকে যতদিন পর্যন্ত, ততদিন তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা পড়ে আসে, তখনই তার হুঁশ ফিরে আসে। আপনার ভালোবাসা এখন তার কাছে মূল্য থাকে না, কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর কোনো দরকার পড়ে না। আসলে এই কথাগুলো একটাই বলার কারণ, যেটা আমি চোখের সামনেই দেখতে পেলাম। আমার এক রিলেটিভ তার অসুস্থতার জন্য আমার বাসায় এসেছে। তার ছেলে মেয়ে নাতিপুতি কোনো কিছুরই অভাব নেই। তার ছেলে মেয়ে যার যার নিজ কাজে ব্যস্ত, দূর দেশে জব করে, কিন্তু তার স্ত্রী তার সঙ্গে থেকে, পাশে থেকে জীবন যুদ্ধ করে তাকে সুস্থ করে নিয়ে যাচ্ছে। স্ত্রী কিন্তু পারতো তাকে অবহেলা করতে, তার সাথে ভালো আচরণ করতে, তাকে কেয়ারটেকার না করতে, কিন্তু আমাদের মতন মেয়েরা বা গৃহিণীরা এই কাজটা করে। তাই তাদের উদ্দেশ্য করে আমার একটা কথাই, যারা তাদের ওয়াইফকে এমনভাবে অবহেলা করেন, প্লিজ এভাবে করে অবহেলা করবেন না, কারণ শেষ সময়টা তার ওয়াইফ ছাড়া আপনার পাশে কেউ থাকার মতন থাকবে না। কোনো সময় আছে, আপনার ওয়াইফকে সম্মান করুন, ভালোবাসুন। যার কারণে এই ওয়াইফকে এতটা অবহেলা করছেন, ভেবে দেখবেন এই সময় কি আপনার এগুলো কাজে দিবে? আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আর অসুস্থ ব্যক্তিটার জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।